সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক যে সমস্যা, তার চিকিৎসা কী করণীয় এবং এটির সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যক্ষ্মা হলে আসলে কি করণীয় এবং যক্ষ্মা সম্পর্কে জানতে হবে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সরকার। তিনি 1982 সালের মে মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BRB হসপিটালের রেসপিরেটরি মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। যক্ষ্মা এমন একটি শব্দ বা টার্ম যেটি শুনলে অনেকেই আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাই। আপনার কাছে জানতে চাই যে এই যক্ষ্মা কি আসলে ছোঁয়াচে কিনা? ধন্যবাদ। আসলে বেশিরভাগ পেশেন্টের এটা কমন কোশ্চেন যে আসলে যক্ষ্মা ছোঁয়াচে কিনা। ঠিক আছে, তো এইটা যেটা হচ্ছে যে যক্ষ্মা কিন্তু একটা হয় ফুসফুসে হয় এবং ফুসফুসে বাইরে হয়, এবং ফুসফুসে যক্ষ্মাটা যেটার মধ্যে আপনার কফের জীবাণু পাওয়া যায় সাধারণত এটাই ছোঁয়াচে। কিন্তু এটা ছাড়া যদি আপনার কোনো কারণে যদি ফুসফুসে পানি আসে বা যদি কোনো গ্ল্যান্ডে যদি হয় বা ব্রেইনে হয় বা যদি কোনো হাড়ে হয়, পেটে হয় বা যদি আপনার চামড়াতে হয়, অন্য কোথাও যক্ষ্মা কিন্তু ছোঁয়াচে না। আর ফুসফুসে যক্ষ্মা যেটা জীবাণু পাওয়া যায়, আমাদের একটা কমন যেটা ভুল ধারণা যে আচ্ছা যক্ষ্মা হয়েছে এখন তার থেকে দূরে থাকতে হবে, কিন্তু আপনি এর আগেই কিন্তু কট খেয়ে গেছেন। ব্যাপারটা হচ্ছে যে যার কফে জীবাণু পাওয়া যায় তার কিন্তু 3 মাস আগে থেকেই এই জীবাণুটা ছড়ানো শুরু করে। মানে আপনি যখন থেকে কফে জীবাণু পাইছেন এর 3 মাস আগে থেকে কিন্তু সেই মানুষকে ছড়ায় যাচ্ছে জীবাণুটা। আর যাদের কফে জীবাণু পাওয়া যায় না তাদের 1 মাস আগে থেকে এই কফে জীবাণুটা ছড়াতে থাকে। তো ব্যাপারটা এরকম যে যাদের কফে জীবাণু পাওয়া যাবে অথবা কফে পাওয়া যায় না কিন্তু আমরা অনেক সময় ব্রঙ্কোস্কোপি করে বের থেকে কফটা বের করে নিয়ে আসি, তাও যদি জীবাণু পাওয়া যায় শুধুমাত্র ওই যক্ষ্মাটাই ছোঁয়াচে, অন্য কোনো যক্ষ্মা ছোঁয়াচে না। এক্ষেত্রে আসলে আমরা কিভাবে বুঝবো যে তিনি যক্ষ্মাতে আক্রান্ত? যেহেতু আপনি বললেন যে যক্ষ্মার যে জীবাণুটা সেটা 3 মাস পর্যন্ত কিন্তু শ্বাসতন্ত্রে থাকে, সুতরাং আসলে বোঝার উপায় কি বা লক্ষণগুলো আসলে কি কি? যক্ষ্মা বুঝতে হলে যে এটা কিছু কমন জিনিস সবাই আমরা জানি যে যদি অনেক সময় দেখা যায় বিকেলে বিকেলে জ্বর আসে, ঠিক আছে, এবং জ্বরটা খুব বেশি না, অ্যারাউন্ড 100 এরকম থাকবে, এবং শরীরে দেখবেন রাতে ঘাম দিয়ে জ্বরটা ছাড়বে। এটা হচ্ছে জ্বরটা প্রায় 3 সপ্তাহ বেশি থাকবে। সাথে অনেক সময় কাশি থাকে, কফ বেরোতে পারে, কাশিতে রক্ত যেতে পারে। আর একটা যেটা বড় সমস্যা যে রোগীর ওজন কমে যাবে। ঠিক আছে, এই সময়টা তো অবশ্যই রোগীর ওজন কমে যাবে, খাবার রুচি একদম থাকবে না। এটা হচ্ছে কমন সমস্যা। সাথে যে আপনার যে জায়গায় যক্ষ্মা হবে ওই জায়গায় কিছু সমস্যা থাকবে। যদি ব্রেনে যক্ষ্মা হয় তাহলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগী আপনার দেখা যায় খিঁচুনি হইতে পারে, অনেক সময় রোগী চোখে দেখতে নাও পারে। যদি গ্ল্যান্ডে টিবি হয় তাহলে এগুলো এই যে গ্ল্যান্ডগুলো ফুলে যেতে পারে, গলাটা ফুলে যেতে পারে। যদি আপনার প্লুরাতে টিবি হয় তাহলে বুকে পানি আসতে পারে, রোগীর শ্বাসকষ্ট হইতে পারে, বুকে ব্যথা হইতে পারে। যদি পেটে টিবি হয় দেখা যায় অনেক সময় রোগীর ডায়রিয়া হয়, পেট ফুলে যায়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়। স্কিনে যদি চামড়া টিবি হইতে পারে, বোনসে টিবি হইতে পারে, তখন দেখা যায় এরকম হাড়ে অনেকে ব্যথা হয়। তো এটা নির্ভর করবে কোন জায়গায় টিবি হয়েছে এটার সমস্যার উপর। যখন কোনো ব্যক্তির এই যক্ষ্মার লক্ষণগুলো দেখা দেয় তখনও কি এই যক্ষ্মার যে জীবাণুগুলো রয়েছে সেগুলো কি তখন অন্যের মাধ্যমে আসলে মানে অন্যের কাছে আসলে স্প্রেড হতে পারে কিনা? না, ব্যাপারটা যেটা বললাম যে যেটা মাত্র আপনার কফে যে জীবাণুটা পাওয়া যাবে, ঠিক আছে, শুধুমাত্র ওইটাই আপনার অন্যের মাধ্যমে ছড়াইতে পারে। এটা আপনার হাঁচি হইতে পারে, কাশি হইতে পারে, বা কথা বলার মাধ্যমে হইতে পারে, থুতু ফেলার মাধ্যমে হইতে পারে, বা যারা গান গাওয়ার মাধ্যমে হইতে পারে। এইটা আপনার শুধুমাত্র যাদের এই সমস্যাগুলো কফে জীবাণু পাওয়া যাবে তাদেরটাই ছড়াবে, কিন্তু অন্য কোথাও মনে করেন যদি অন্য যে কোনো জায়গায় টিবি হলে এটা কখনো ছড়াবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যক্ষ্মার সিমটমগুলো যখন দেখা দেয়, যখন একজন ভুক্তভোগী রোগী আপনাদের কাছে আসেন তখন নিশ্চয়ই কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার হয়। কি কি টেস্ট প্রাথমিক অবস্থা আপনারা করতে দেন? যদি আমাদের কাছে মনে হয় যে পেশেন্টের যক্ষ্মা, তো আমরা আসলে পেশেন্ট থেকে আগে কথা বলি, পেশেন্ট থেকে হিস্ট্রি নিই, তার এই যে বললাম তার জ্বর আছে কিনা, কাশি আছে কিনা, তার শ্বাসকষ্ট আছে কিনা, তার ওজন কমে গেছে কিনা, তার খাওয়া রুচি কমে গেছে কিনা। যদি এরকমই আমরা বেসিক্যালি প্রথম যেটা একটা রক্তের সিবিসি টেস্টটা করি, করে দেখি যে তার আসলে রক্ত কতটুকু আছে, তার একটা ইনফেকশন মার্কার ইএসআরটা
কতটুকু হাই হয়ে গেল কিনা এগুলো দেখি। তারপরে সিমটম অনুযায়ী পেশেন্টের যদি আপনার অনেক সময় দেখা যায় আমরা একটা মনটক্স টেস্ট বা এমটি টেস্ট যেটা বলি, হাতে একটা টিকা দিই, টিকাতে দেখি যে টিকাটার 3 দিনের পরে কতটুকু আসলো, অথবা কোয়ান্টিফরন টিবি গোল্ড টেস্ট এটাও করতে পারি। তারপরে যদি মনে করেন পেশেন্ট যদি কাশে নিয়ে আসে, তার মানে ফার্স্ট একটা বুকের এক্সরে করবো। বুকের এক্সরেটা আমাকে অনেক কিছু গাইড করবে যে বুকে পানি আছে কিনা, বা বুকে কোথাও কোনো কেভিটি আসছে কিনা, বা বুকে এমন কোনো লিশন আছে কিনা যেটা টিবি বা ক্যান্সারের দিকে যাবে, এরকম যদি আমাদের কাছে মনে হয়। এরপরে যদি বুকে পানি থেকে আমরা বুকের থেকে পানি বের করতে পারি, পানি বের করে কিছু পানিতে প্রোটিন করে দেবো, বা এডিএ কতটুকু, বা পানির মধ্যে কফের জীবাণু আছে কিনা, যক্ষার জীবাণু আছে, এটা আমরা দেখতে পারি। অনেক সময় যদি আপনার পেশেন্টের ব্রেন টিবি হয়, আমরা সিটি স্ক্যান করতে পারি। অনেক সময় সিএসএফ মানে পিছন থেকে একটু রস বের করে আমরা এটা স্টাডি করে দেখতে পারি যে কোনো জীবাণু আছে কিনা। গ্ল্যান্ড টিবি হলে আমরা এখান থেকে একটু বায়োপসি নিতে পারি, দেখতে পারি যেটা কোনো টিবি আছে কিনা। পেটে যদি টিবি হয়, আমরা পেটে অনেক সময় আল্ট্রাসাউন্ড করি, বা পেট থেকে পানি বের করি, অনেক সময় বায়োপসি নিই। তো এটা নির্ভর করে যে কোন জায়গায় টিবি, তাহলে আমরা পরীক্ষাটা নির্ভর করবে ওই সাইট অনুযায়ী পরীক্ষাটা হবে। আচ্ছা, যদি কোনো যক্ষা রোগীর ট্রিটমেন্ট যথাযথ সময়ে না হয়ে থাকে, সেটি পরবর্তীতে আসলে কত বেশি বা সিভিয়ার লেভেল আসলে চলে যেতে পারে? এটা আসলে অনেক রোগী জিনিসটা বুঝতে চায় না। তো দেখবেন যে যক্ষা যখন ট্রিটমেন্ট শুরু হয়, বিশেষ করে আমরা দেখেছি যে গ্রামাঞ্চলের মানুষদের মধ্যেই কিন্তু এই অবহেলাটা সবথেকে বেশি কাজ করে, যে তারা ডাক্তারের কাছে আসলে যেতে চায় না। মানে আমি তো বলি যে যারা যক্ষার ট্রিটমেন্ট নিবে না, হ্যাঁ, তারা তো একটা অ্যাটম বোমের মতো, আমার কাছে তাই মনে হয়। কারণ আপনি চিন্তা করেন একটা নর্মাল যক্ষার রোগীর পিছনে আমাদের সরকারের খরচ হবে 3000 টাকা। যদি আপনার এটা যদি সেকেন্ড টাইম তাকে ওষুধ দেওয়া লাগে, তাহলে প্রায় 10,000 টাকা খরচ হয়। আচ্ছা, এটা যদি রেজিস্ট্যান্ট টিবি হয়, এমডিআর টিবি, তার 5 লাখ টাকার মতো খরচ হবে তার পিছনে। এবং যদি এটা আরও রেজিস্ট্যান্ট টিবি হয়, এক্সডিআর টিবি হয়, 25 থেকে 30 লাখ টাকা খরচ হয় একটা পেশেন্টের পিছনে। প্লাস এরা কিন্তু মানে যাদের টিবিটা হয় আমাদের কিন্তু অ্যাডাল্ট এজে হয়, যারা মানে যে কর্মক্ষম, তাকে দিয়ে দেশের একটা সম্পদ। কিন্তু যখন টিবি হয়, ফুসফুসের ড্যামেজ হয়, তখন সে কিন্তু স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, ঠিক আছে? তখন ওইটাও আমাদের একটা বিশাল লস হয়। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যার টিবি হয় সে তার থেকে কিন্তু অন্য কারো টিবি ছড়াইতে পারে। একজন 10 থেকে 15 জনের কাছে টিবি ছড়াইতে পারে। তো যে টিবি ওষুধটা ঠিকভাবে খাবে না, তাহলে কি হবে? পরবর্তী যখন এরকম রেজিস্ট্যান্ট হয়ে যাবে, তার তো ক্ষতি হবে, আশেপাশে আরো 10-15 জন মানুষের আরো টিবি সে ছড়াচ্ছে, ফ্যামিলি মেম্বারদের হবে, একটা ইকোনমিক বার্ডেন আছে, অন্যদের ক্ষতি হচ্ছে, তারও ক্ষতি, অন্যদের ক্ষতি, যার কারণে দেশের একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে হেলথ কেয়ার প্রোভাইডার এবং আপনারা যারা চিকিৎসক যারা রয়েছেন, তাদের ভূমিকাটা আসলে কি? যে একজন স্বাভাবিক যক্ষা রোগীর থেকে যখন আপনি বললেন যে একদম যদি আমরা ইকোনমিক্যাল কথা চিন্তা করি অথবা অ্যাডভান্স লেভেলের কথা চিন্তা করি, সেই পর্যন্ত যেন না যায়, এক্ষেত্রে আপনাদের আসলে কি কি ইনিশিয়েটিভ রয়েছে? ধন্যবাদ। এটা আসলে অনেক আগে থেকেই সরকার বেশ ভালো ইনিশিয়েটিভ নিয়ে রাখছে, যে আমাদের এখন ডটসের মাধ্যমে দেয় ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। মানে রোগী প্রথম 2 মাস আপনার ওই হেলথ কেয়ারের একজন আন্ডারে থাকবে, উনি রেগুলার অবজার্ভ করবে যে রোগী ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা, মনিটরিং করা, অথবা এলাকার একজনের আন্ডারে থাকবে যে রোগীটা ঠিকভাবে ওষুধ খাচ্ছে কিনা। এক্ষেত্রে ফ্যামিলি মেম্বার তাদেরও খুব খেয়াল রাখতে হবে যে রোগী ঠিকভাবে ওষুধ খাচ্ছে কিনা, কারণ এটা খেয়াল রাখতে হবে যে সে ওষুধ না খেলে বাকিদেরও ক্ষতি হবে, ঠিক আছে? আর যদি ক্ষতি হওয়ার সময় দেখা যায় এরকম রোগী যদি আবার অনেক চিন্তা করা যায় 1 মাস ওষুধ খাইলাম, আমি তো অনেক জ্বর কমে গেছে, আমার কাশি কমে গেছে, রক্ত বাড়া কমে গেছে, ওজন বাড়ছে, খাবার রুচি চলে আসছে, রোগী ওষুধ বন্ধ করে দেয়। এটা যাতে না হয়, এবং এটা শুধু হেলথ কেয়ারেরই না, ডাক্তারই না, ফ্যামিলি মেম্বার সবারই একটা দায়িত্ব, যাতে উনি আমাদের জন্য অ্যাটম বোম না হয়, উনি আমাদের কোনো ক্ষতির কারণ না হয়। অনেক হাঁপানি রোগী রয়েছে, অথবা খুব স্বাভাবিক একজন মানুষ যখন তারা কাশি দেয়, যখন কাশির সঙ্গে একটু ব্লাড বের হয়, তখনই তারা কিন্তু একটু ভীত হয়ে যায় যে তাদের আসলে যক্ষা হয়েছে কিনা বা অন্য কোনো কঠিন কোনো অসুখ হয়েছে কিনা। এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের একটা প্রচলিত ধারণা আছে কাশি মানে সাথে রক্ত যাওয়া মানে যক্ষা। ব্যাপারটা তা না। ইদানিং অনেক পেশেন্টই আমাদের কাছে আসে যে রক্ত যাচ্ছে, খুব অস্থির হয়ে গেছে, আমার কি যক্ষা হলো না ক্যান্সার হলো, কি সমস্যা? তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কাশির সাথে রক্ত কিন্তু অনেকগুলো কারণে যায়। প্রথম ইদানিং যে কারণটা বেশি হচ্ছে যে সাইনোসাইটিস, যেটা বলি আমরা, এয়ার পলিউশনের কারণে আমাদের সাইনাসগুলো ব্লক হয়ে যাচ্ছে। তখন দেখা যায় রোগী অনেকক্ষণ কাশতে আসে, একটা পর্যায়ে রক্ত চলে আসতেছে। তো এটা খেয়াল রাখতে হবে, যদি অনেকক্ষণ কাশার পর যদি রক্ত আসে, এটা খেয়াল রাখতে তার কোনো সাইনাসের সমস্যা আছে কিনা। সবার আগে যক্ষা কখন বলবো? এই যে বললাম পেশেন্টের জ্বর থাকে, রাতে জ্বর আসে, শরীরে ঘাম হয়, ওজন কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, তখন যদি রক্ত আসে কাশির সাথে, এবং এই কাশিটা যদি 3 সপ্তাহ বেশি থাকে, তাহলে আমরা চিন্তা করবো টিবি কিনা। অথবা যদি এরকম কাশিতে রক্ত যাচ্ছে, পেশেন্টের ওজন কমে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, বয়স বেশি, রোগী ধূমপান করে, আমাদের চিন্তা করবো এটা ক্যান্সার কিনা। অথবা মনে করেন রোগীর অনেক আগে টিবি হয়েছিল, এখন আর কোনো টিবি সমস্যা নাই,
কোনো জ্বরও নাই, আপনার খাওয়ার রুচি ঠিক আছে, তাহলে আমরা চিন্তা করবো যে টিবি হওয়ার পরে ফুসফুসে কিছু ক্ষতি হয়। অর্থাৎ এই ব্লাড বের হওয়ার সঙ্গে অনেকগুলো ডিজিজ রিলেটেড। এই ব্লাড যখন বের হয় আসলে কতদিন পর্যন্ত ব্লাডটা বের হলে তখন আসলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত বলে মনে হয়? যদি এরকম হয় যে যেটা বললাম যে 1-2-3 বার যদি হয়, আমরা এটাকে খুব বেশি নিব না। যদি না অন্য কোনো সমস্যা থাকে, তার আপনার কাশিটা 3 সপ্তাহের বেশি, তার জ্বর আছে, তার বুকে ব্যথা আছে, তার খাওয়ার রুচি নাই, তার ওজন কমে গেছে, যদি এগুলো না থাকে তাহলে আমরা চিন্তা করবো যে না, এটা কোনো বড় কোনো সমস্যা হবে না। মনে হচ্ছে যে সাইনাসের কোনো সমস্যা, অথবা তার যদি আগে থেকে অ্যাজমা থাকে, চিকিৎসা ঠিকভাবে না করে, অথবা যদি ব্রঙ্কাইটিস থাকে, চিকিৎসা ঠিকভাবে না করে, ওইটার কারণে রক্ত যেতে পারে। স্যার, যক্ষ্মার রোগীটি যে পরিবারের রয়েছেন, বাকি সদস্যদের থেকে আসলে কোনো রকমের আসলে প্রোটেকশন নেওয়া দরকার আছে কিনা? সাপোজ মাস্ক পরা বা একটা ডিস্টেন্স মেনটেন করা বা আইসোলেট হয়ে থাকা, এগুলো কি করা দরকার আছে কিনা? যেটা হয়, যাদের কফের যেটা জীবাণু পাওয়া যায়, আমি বারবার একটা কথা বলতেছি, যাদের কফের জীবাণু পাওয়া যায় তাদের ক্ষেত্রে প্রথম 15 দিন পর্যন্ত এরকম সে সবার জন্য খুব ছড়ানোর জন্য খুব রিস্ক থাকে। এই সময় যে রুগী, সে একটা আলাদা রুমে থাকবে, আর খোলামেলা থাকবে, জানালা খোলা থাকবে যাতে আলো বাতাস ঢুকতে পারে। তারপরে যে তার প্রোভাইড করবে, তার কেয়ার নিবে, যে খাবার দাবার দিবে, উনি নর্মাল সার্জিক্যাল মাস্কগুলো পরবে। আর যে রুগী, তাকে N95 মাস্ক পরতে হবে, করোনার সময় আমরা যে মাস্কটা পরতাম, যাতে তার থেকে অন্য রুগীদের না ছড়ায়। এবং সে যতটুকু সম্ভব ডিস্টেন্স মেনটেন করবে, সে আলাদা রুমে থাকবে, সে তার খাওয়া দাওয়া, ওষুধগুলো, এগুলো খুব মনিটর করতে হবে। এই 15 দিন পর্যন্তই আসলে তার থেকে ছড়ানোর রিস্কটা অনেক বেশি থাকে। 15 দিন পর কিন্তু সে স্বাভাবিক সব কাজকর্ম করতে পারবে। মনে হয় না 15 দিন পর তার থেকে আর ছড়ানোর কোনো রিস্ক নেই। তো এই জন্য যে কেয়ার নিবে তাকেও মাস্ক করতে হবে, যে রোগী তাকেও মাস্ক করতে হবে, দূরত্ব মেনটেন করতে হবে, এবং সে হাঁচি কাশিগুলো চেষ্টা করবে যতটুকু সম্ভব একটু হাইজিন মেনটেন করার জন্য। এমন জায়গায় হাঁচি দিবে না, এমন জায়গায় কাশি দিবে না যাতে তার থেকে অন্যদের ছড়াইতে পারে। আমরা অনেক নতুন কিছু বিষয় আপনার কাছ থেকে জানলাম, আরও জানবো। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। শরীর ফিট রাখতে কোন কোন খাবার আমাদের অনেক বেশি প্রয়োজন, আসুন জেনে নেই। সকালবেলার কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আমাদের শরীর অনেক বেশি ফিট থাকে। একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে পানি। পানি হচ্ছে সারা দিনে আপনি যে পরিমাণ কাজ করবেন বা যে পরিমাণ আপনার পানির দরকার, সেটা হচ্ছে যে আপনার রক্তের সার্কুলেশনটা ঠিক রাখে। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি আপনার খাওয়া উচিত, কারণ পানি হচ্ছে মেটাবলিজমটা ঠিক রাখে এবং সারা রাতের যে পানি শূন্যতাটা থাকে সেটা অনেকটাই বুস্ট করে, এবং পানি হচ্ছে শরীরের টক্সিক উপাদানগুলো বের করে দেয় এবং মেটাবলিজমটা ক্লিয়ার করে। অনেকেই আছেন যারা হচ্ছে যে কনস্টিপেশনে ভুগছেন, তাদের কিন্তু এই 1 গ্লাস পানি সারাদিনের জন্য অনেক বেশি উপকার করবে। অনেকেই দেখা যায় যে অল্পতেই কাহিল হয়ে যান বা মাথা ব্যথায় ভুগছেন, তারাও কিন্তু হচ্ছে সকালবেলা যদি 1 গ্লাস পানি খেয়ে নেন, তাহলে কিন্তু সারা দিনে অনেক বেশি এনার্জেটিক থাকবেন এবং ডিহাইড্রেশন থেকে অনেকটাই মুক্ত থাকবেন। এবার আসি কাঁচা ছোলার কথা। কাঁচা ছোলা হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এবং যদি আপনি অঙ্কুরিত ছোলা খেতে পারেন, সেটা যদি আদা কুচি বা একটু যদি রসুন কুচি বা কাঁচামরিচ দিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাপিটাইটটা অনেক বেশি গ্রো করবে এবং সারা দিনে আপনি অনেক বেশি ফিট থাকবেন। যারা ওজন বাড়াতে চান, তারাও যদি কাঁচা ছোলা সকালবেলার মেনুতে রাখেন, তাহলে কিন্তু আপনার ওজনটা ঠিক থাকবে এবং আপনি অনেক বেশি ফিট থাকবেন। এবার আসি খেজুরের কথা। খেজুর হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে যে মহিলাদের যেমন আয়রনের অভাব থাকে, তো আপনি যদি সকালের খাবারে একটা খেজুর রাখেন, তাহলে কিন্তু আপনার সারাদিনের আয়রনের অভাব একটা খেজুর থেকে আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু ডায়াবেটিস যদি আপনার থাকে, তাহলে খেজুরের ব্যাপারে আমি বলবো যে আপনি খেজুরটা শুকনো খেজুর বেছে নেবেন। সেক্ষেত্রে যদি আপনার ডায়াবেটিসের মাত্রা নর্মাল রেঞ্জে থাকে, তাহলে আপনি একটা খেজুর খেতে পারবেন, আর যদি ডায়াবেটিস আপনার আনকন্ট্রোল থাকে, তাহলে অর্ধেক খেজুর আপনি সকালের খাবারে অন্তর্ভুক্ত করতে পারেন। ওটসে প্রচুর পরিমাণ আয়রন থাকে। ওটস হচ্ছে দ্রবণীয় ফাইবার, এবং ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোলেস্টেরল, বিশেষ করে ব্যাড কোলেস্টেরলটাকে দূর করে দেয় এবং সারাদিনে আপনাকে অনেক বেশি কর্মক্ষম যোগাবে। মধুর কথা না বললেই নয়, এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এবং যারা হচ্ছে যে ঘন ঘন ইনফেকশনে ভোগেন, তারা সকালবেলায় যদি 1/2 চা চামচ মধু কুসুম গরম পানিতে খান, তাহলে কিন্তু আপনারা ঘন ঘন এই যে সর্দি কাশি, এটা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। সারাদিনের ফিটনেসের জন্য আরেকটি খাবার হচ্ছে
ডার্ক চকলেট। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে বা যাদের আয়রনের সমস্যা আছে, তারা যদি ডার্ক চকলেট খেয়ে থাকেন সকালবেলা, তাহলে কিন্তু হচ্ছে যে আপনারা কিন্তু অনেক বেশি ফিট থাকবেন এবং আপনাদের ডোপামিন যেটা হচ্ছে যে ভালো হরমোন সিক্রেশন করে, তো মুডটা অনেক বেশি ভালো থাকবে। সেদ্ধ ডিম কিন্তু হচ্ছে খুবই একটি সুপার ফুড। সকালের খাবারে সেদ্ধ ডিমের তুলনা নেই। যাদের চোখের সমস্যা আছে, চোখের ছানি পড়ার রোধ করে সেদ্ধ ডিম। এতে আছে সালফার, কলিন এবং হচ্ছে যে পরিমাণ ভিটামিন থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেটা হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং অন্য সব রোগের থেকে আপনাকে মুক্ত রাখবে। ডার্ক চকলেটের সাথে আপনি যদি কাঠবাদাম খেতে পারেন, কাঠবাদাম হচ্ছে ভিটামিন ই আছে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। সকালবেলার খাবারে 2টো কাঠবাদাম আপনাকে হার্টের এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেবে এবং আপনাকে রাখবে স্বতঃস্ফূর্ত। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে সকালবেলার খাবারে যদি আপনি চিয়া সিড যোগ করেন, চিয়া সিড আছে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার এবং আপনার এই খাবারটি চিয়া সিড 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ চিয়া সিড দেবেন এবং একটু লেবুর রস দিয়ে যদি কুসুম গরম পানিতে খেতে পারেন, তাহলে আপনাকে সারাক্ষণই একটা সুন্দর একটা ফিটনেস বজায় থাকবে আপনার, এবং আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাচ্ছেন এবং ওজন কমাতেও কিন্তু এই খাবারটির কোনো জুড়ি নেই। যক্ষ্মা সম্পর্কে স্যার আপনি আমাদেরকে অনেক বিস্তারিতভাবে বললেন যে কি কি করা উচিত। এখন আপনার কাছে একটু জানতে চাই যে এই যক্ষ্মাটাকে প্রতিরোধ করার জন্য আমাদের আসলে কি কি করা উচিত, কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত? ধন্যবাদ। যক্ষ্মাটার যেটা আমাদের যক্ষ্মাটা আসলে অনেক বললাম যে আর্থিকভাবে বা ফিজিক্যালি বা সাময়িকভাবে অনেক ক্ষতি করে যক্ষ্মাটা। হ্যাঁ, তো কীভাবে যক্ষ্মাটা আমরা প্রিভেন্ট করতে পারি? মেইনলি যেটা যক্ষ্মাটা হচ্ছে, যদি কারো যক্ষ্মা হয়ে থাকে তার থেকে যতটুকু সম্ভব দূরত্ব মেনটেন করা, মানে তার জন্য এবং তার আশেপাশে যারা কেয়ার নেবে তাদেরও এরকম কিছু পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। যেটা বললাম, যক্ষ্মা যে রোগীতে সে উনি N95 মাস্ক ইউজ করবে, তার যে কেয়ার নেবে তারা সার্জিক্যাল মাস্ক ইউজ করবে। উনি যখন কোথাও হাঁচি কাশি দিবে, মানে এটা যক্ষ্মা হওয়ার রোগ ধরার আগে যে কোনো জায়গায়, মানে আমরা যখন একটা কাফ হাইজিন বলি, ঠিক আছে, কোনো একটা জায়গায় অনেক মানুষ বসে আছে, আপনার একটা কাশি দিলেন বা একটা হাঁচি দিলেন, অবশ্যই আপনার কিছু ইটিকেট মেনটেন করতে হবে। হ্যাঁ, যাতে হাঁচিটা উনি হাতে দেয় বা একটা টিস্যুতে দেয় বা একটু দূরে যায়, যাতে অন্য মাধ্যমে না ছড়াইতে পারে। আমি যেটা বললাম, অনেক সময় যক্ষ্মা রোগ ধরতেও 3 মাসের সময় চলে যায়, এর আগে থেকে যক্ষ্মা ছড়াতে থাকে। তো যে কারো হাঁচিকাছি হবে, উনি এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তাকে সবসময় মাস্ক পরতে হবে। তার যদি ঠান্ডা লাগে বা জ্বর থাকে, কাশি হয়, সবসময় মাস্ক পরতে হবে, দূরে গিয়ে কাশি দিতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে অনেকটাই আমরা টিবিটা প্রিভেন্ট করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যক্ষ্মা বিষয়ক এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, এবং কিছু নতুন নতুন ইনফরমেশন আজকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছ থেকে পেলাম। আশা করি দর্শকরা অনেকটাই উপকৃত হবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম যক্ষ্মা আসলে কি এবং যক্ষ্মা হলে কি কি বিষয় আমাদেরকে মেনটেন করতে হয়। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা যখন দেখি, যে কোনো একটা বস্তু দেখি, এই বস্তুটার থেকে আলো এসে আমাদের চোখে পড়ে, চোখে পড়ার পরে সে একটা বিন্দুতে মিলিত হয়, একটা ফোকাস হয়। আচ্ছা, তো এই যে বস্তুর ফোকাসটা, এটা রিসিভ করার জন্য আমাদের একটা রিসিভার আছে, সেটা হলো রেটিনা। তো এখন যদি ফোকাসটা রেটিনাতে পড়ে, তাহলে আমরা সুন্দর করে দেখি। আর যদি ফোকাসটা রেটিনাতে না পড়ে, তার সামনে পড়ে বা পিছনে পড়ে, তখন কিন্তু আমরা এটাকে স্বচ্ছ দেখি না, আচ্ছা, ব্লার দেখি। তো যখন আমরা এটা স্বচ্ছ দেখি না, আমরা ওটা কি বলতেছি? দৃষ্টি সমস্যা। আসলে এটা বস্তুর থেকে লাইট যে আসলো, সেটা ফোকাস হচ্ছে কোথায়, এটা হলো বিষয়টা। আচ্ছা, আর সহজ করে বললে, আমরা দূরে কম দেখি বা কাছে কম দেখি, দেখার সমস্যা, এটাই দৃষ্টি সমস্যা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।